স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গ্যাজেট প্রকাশের পরই দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে তিনি সাংবাদিকদের একথা জানান। সিইসি বলেন, বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল গ্যাজেট হলে কালই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গতরাতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতরাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে শাস্তি দেওয়া যাবে রাজনৈতিক দলকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আনন্দে মেতে ওঠে ছাত্র জনতা। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ রে নিষিদ্ধ, নিষিদ্ধ রে নিষিদ্ধ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। সেখানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, শাহবাগের এই মুহূর্তের চিত্র সম্পর্কে আমাদের জানান। নওশিন, এখনো কিন্তু স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। আপনি জানেন যে গতকাল উপদেষ্টা মণ্ডলীর ঘোষণা, আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে বাতিলের ঘোষণার পর কিন্তু ভোর রাত 4টা বেজে হাসনাত আবদুল্লাহ কিন্তু ঘোষণা দেন যে তারা সরকারের এই ঘোষণায় সন্তুষ্ট এবং সকলকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেন। কিন্তু আজকেও কিন্তু এখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারেরা এবং গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা 3 দফা দাবিতে এখানে অবস্থান করছেন। তাদের 3 দফা দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিক কার্যক্রমের মধ্যে নয়, চিরতরে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। জুলাইয়ে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন আহতদের চিকিৎসা সুনিশ্চিত করতে হবে এবং তাদের জুলাইয়ের ঘোষণাপত্র অতি দ্রুত ঘোষণা করতে হবে। তো আমি এই মুহূর্তে একটু কথা বলিয়ে দিতে চাই জুলাইয়ে আহত একজন যোদ্ধার সাথে। আপনাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের আজকের চলমান পরবর্তী স্টেপ কি? আমাদের চলমান স্টেপ বলতে আমরা যেটা বিগত বৃহস্পতিবারের থেকে শুরু করেছি, হাসনাত ভাইয়ের ডাকে আমন জনতা এবং দলমত নির্বিশেষে আহত যোদ্ধারা সবাই একত্রিত হয়েছিলাম আওয়ামী লীগ সরকারকে নিবন্ধন বাতিল করার জন্য, সাথে সাথে জুলাই সনদ ঘোষণার জন্য এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। গতকালকে হাসনাত ভাই যে সময় প্রেস কনফারেন্স করে ওখানে উল্লেখ করে বলা ছিল যে আওয়ামী লীগের সকল কার্যক্রম আপাতত বন্ধ করা হলো। আমরা তো নেমেছিলাম রাজপথে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করার জন্য, তার রাজনীতি বাংলাদেশকে নিশ্চিল করার জন্য। আমরা তো তাদের আপাতত কার্যক্রম বন্ধ করার জন্য নামি নাই। আমাদের ওই জায়গা থেকে মনে হয়েছে যে তারা হয়তো কোনো দলীয় প্রেসারে বা কোনো রাষ্ট্রীয় প্রেসারে তাদের আহতদের যেই
সবার যেই কার্যক্রম ছিল, যে অধিকার আদায়ের যে দাবি ছিল, সেখান থেকে তারা পেছাই গিয়েছে, কিন্তু আহত এবং শহীদ পরিবাররা পেছাবে না। গতকালকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাজপথ ছাড়ব না, আমরা রাজপথেই থাকব যতক্ষণ আমাদের 3টা দাবি মানা না হবে। নওশীন, আমি কথা বলছিলাম একজন আহত যোদ্ধার সাথে এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে যদি তাদের এই দফা মেনে নেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশে যারা আহত হয়েছে তাদেরকে একত্রিত করে এর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তো নওশীন, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিনটি উপলক্ষে শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার আয়োজন করা হয়। আজকে আমাদের অনুষ্ঠানে থাকবে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা, এবং বিকালবেলায় আমরা ভিক্ষু সংঘকে আহার দান করব। বিশ্বের শান্তির জন্য আমরা আজকে বৈশাখী পূর্ণিমার দিন আমরা বুদ্ধদেবের কাছে প্রার্থনা করি। আজকে বৌদ্ধ ধর্মের জন্ম, পরিনির্বাণ, নির্বাণ লাভ করেছেন জগতের সকল প্রাণী সুখ। আমি অষ্টমজি পালন করতেছি। এই অষ্টমজি পালন করা আমাদের আজকের নৈতিক কর্তব্য একজন বৌদ্ধ হিসাবে। যশোরের মনিরামপুরের শারীরিক প্রতিবন্ধী লিতুন জিরা মুখ দিয়ে লিখে অংশ নিয়েছেন এবারের এসএসসি পরীক্ষায়। অদম্য এই মেধাবীর স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকার, সে লক্ষ্যে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে তার পরিবার। যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির 2 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট লিতুন জিরা চলমান এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে। লিতুন জিরার একাগ্রতা আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে তার শারীরিক প্রতিবন্ধকতা। মুখ দিয়ে লিখেই অংশ নিচ্ছে পরীক্ষায়। তার স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো। আমি আশা করি একটা ভালো রেজাল্ট হবে এসএসসি পরীক্ষায়। এর আগে যেমন ভালো রেজাল্ট করেছি, আশা করি এবারও সবার দোয়ায় একটা ভালো রেজাল্ট করতে পারবো। লাইফে আমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। প্রথমত আমার মতো যারা প্রতিবন্ধী আছে তাদের নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমে শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে এই শিক্ষার্থী। লিতুন জিরার এই সাফল্যের অগ্রযাত্রায় তার পরিবার যেমন গর্বিত, তেমনি তারা সর্বাত্মক সহায়তা ও অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, সেও আশাবাদী। আশা করি এসএসসিতে একটা ভালো রেজাল্ট হবে। লিতুন জিরা যখন হয় তখন থেকে অনেক সবাই চিন্তা করি আমরা, এখন আর কোনো চিন্তা নেই, পড়াশোনায় ভালো। লিতুনের গল্প কেবল একটি মেয়ে ও তার এসএসসি পরীক্ষার গল্প নয়, এটি এক তরুণীর অদম্য স্বপ্ন, এক পরিবারের সাহস এবং একটি সমাজের সম্ভাবনার প্রতিচ্ছবি। দীপ্ত, বার্তাকক্ষ। আজ মা দিবস। সন্তানের জন্য সব মায়ের ভালোবাসাই একরকম, তাই মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনক্ষণ নেই। তবুও দিবসটি এলে যেন আর একবার মাকে ভালোবাসি বলাই যায়। গণমাধ্যম কর্মী শাহনাজ পারভিন এলিস 10 মাসের সন্তান শবনম সুহা ঐশীকে নিয়েই তাঁর জগৎ। আর 10 জন সাধারণ মায়ের মতোই সন্তানের লালন পালনেই তার সুখ। তবে তার যুদ্ধটা অন্য মায়ের চেয়ে আলাদা। দীর্ঘদিন একটি সন্তানের প্রত্যাশায় দিন গুনেছেন, ঘটেছে দাম্পত্য জীবনের ইতি। এখন একাই যুদ্ধ করছেন সন্তানের ভবিষ্যতের জন্য। যুদ্ধের পরে আমি মা হয়েছি। আমার কাছে মাতৃত্বটা মনে হয় যে ভালোবাসা, দায়িত্ব আর কর্তব্যের একটা মেলবন্ধন। সেই মেলবন্ধনে আমি আসলে আছি। আমার মাতৃত্ব, আমার মেয়ের সঙ্গে আমার যে জায়গাটা, এটা আসলে সত্যি এত অসাধারণ একটা ব্যাপার। এটা আসলে বলে বোঝানো খুবই একটা মুশকিলের ব্যাপার। মা দিবসে অনেকেই মায়ের জন্য উপহার কেনেন। শাহনাজ পারভিনের মা জানান, কিছু বুঝে ওঠার আগেই 2 সন্তান এসেছে তার সংসারে। আমার মা বাল্য বিবাহ হয়েছিল, আমি তখন মা হওয়ারই বুঝিই নেই।
বুঝছো, আমার ছোট কালে বিয়ে হয়েছিল তো বুঝি না, বড় হয়ে আমি মায়েরই বুঝছি। ওরা সুখে থাকে, আমাদের একটু দেখশন করলে এই প্রত্যাশা, আর তো কিছু না। মা স্ট্রাগল আসলে কিছুই না, ভালোবাসলে সব স্ট্রাগল, সব যুদ্ধ, সব সংকট, সব ধরনের বাধা অতিক্রম করা যায়। তো আমার কাছে এটা বড় শক্তি, মাতৃত্ব শক্তি, মাতৃত্ব, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব মিলিয়ে আসলে একাকার। প্রতি বছর মে মাসে দ্বিতীয় রোববার মা দিবস পালন করেন পৃথিবীর অনেক মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। আল জাজিরা জানিয়েছে, শনিবার যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। শহরটিতে লাল সতর্কতা জারি করেছে জেলা প্রশাসক। অন্যত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ভারতই বরং যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে দিল্লির অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবিলম্বে আলোচনা শুরু করতে চান তিনি। এটি 15 মে থেকেই শুরু হতে পারে। শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। লক্ষ্য হলো সংঘাতের মূল কারণগুলো সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানো। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত পুতিনের প্রস্তাবের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। За тот же период времени 1 миллион поджигателей этого конфликта, именно они будут поставлять, как они планируют. খেলার খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় চলতি মে মাসেই আইপিএল 2025 পুনরায় শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, যুদ্ধ বন্ধ হওয়ায় আইপিএল কিভাবে পুনরায় শুরু করা যায় তা নিয়ে রোববার বৈঠকে বসবে তারা। আসরে অংশগ্রহণকারী 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভারতে নিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। অধিকাংশ বিদেশি ক্রিকেটার শনিবারের মধ্যে দেশ ত্যাগ করলেও অনুমান করা হচ্ছে যে সরকার অনুমতি দিলে 15 মের মধ্যেই পুনরায় খেলা শুরু হতে পারে। 8 মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাতিল করা হয় এবং পরে বিসিসিআই পুরো টুর্নামেন্ট স্থগিত করে। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।